সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসরাত। দর্শক, আজকে আমরা কথা বলবো পিত্তথলির পাথর এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রিয়াজ মাহমুদ বাবু স্যার, জেনারেল কোলোরেক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং সকল বৈশাখী হেলথের দর্শকদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় পিত্তথলির পাথর এবং এর আধুনিক চিকিৎসা। স্যার, প্রথমেই জানতে চাইব পিত্তথলির পাথর কেন হয় এবং কাদের এটা সবচেয়ে বেশি হয়ে থাকে? জি, ধন্যবাদ আপনাকে। সবচেয়ে কমন যে রোগটি এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশ বা পৃথিবী জুড়ে, এটা হচ্ছে একটি পিত্তথলির পাথরের সমস্যা। হ্যাঁ, তো এই সমস্যাটা সাধারণত দেখা যাচ্ছে কিছু ফ্যাক্টর যাদের বেশি হওয়ার জন্য দায়ী থাকে, যেমন ফিমেলদেরকে বা মহিলাদেরকে বেশি দেখা যায়। তারপর হচ্ছে যারা একটু স্থূলকায়, যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের হয়ে থাকে, বা কিছু ব্লাড ডিজঅর্ডার থাকলে তাদেরও হতে পারে, যাদের রক্ত ভেঙে যায় এদের হতে পারে। তো আমরা জানি কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, যেমন আমরা জানি 5টা ফ্যাক্টরের কথা বলি, 5টা এফ আমরা বলি, যেমন ফিমেল, যারা মহিলা, যা ফার্টাইল, যাদের বাচ্চা হয়, এবং যাদের বয়স 40 বা 40-এর আশেপাশে, এবং যারা একটু ফেটি বা স্থূলকায়, এবং বলা হয় যে যারা একটু ফেয়ারি। এরকম 5টা এফের কথা, যদিও এগুলো সবসময় সত্য হয় না, কিন্তু এগুলা বলা হতো আগে যে 5টা এফ দায়ী। জি, ধন্যবাদ। স্যার, দেখা যায় পেটে ব্যথা তো অনেক রকমের হয়। অ্যাসিডিটির জন্য অনেকের পেটে ব্যথা হয়, আবার যাদের গল স্টোন হয় তাদেরও পেটে ব্যথা হয়। তো আমরা আসলে এই দুইটা কীভাবে পার্থক্য করব, যে এই দুইটা ব্যথা কখন হচ্ছে? মানে যে একটা মানুষের হচ্ছে পেটে ব্যথা, কিন্তু সে কীভাবে বুঝবে যে তার আসলে গল স্টোনেরই ব্যথা হচ্ছে? স্যার, কী কী লক্ষণ আসলে থাকে গল স্টোনের? জি, আমরা সাধারণত জানি যে গল ব্লাডারটা লিভারের নিচে থাকে, লিভারের বেডে থাকে। তো লিভারটা ডান দিকে, তো গল ব্লাডারের বা পাথরের বা পিত্তথলির পাথরের ব্যথাটা সাধারণত পেটের উপরিভাগে ডান দিকে হয়ে থাকে, এটাই হয়। এবং এই ব্যথাটা কখনো কখনো পেটের পিছনে অথবা আমাদের যে শোল্ডার, রাইট শোল্ডার বা ডান কাঁধের উপরেও আসতে পারে। মানে পেনটা আমাদের যেটা বলি যে আমাদের পেনটা এখানে রেফার্ড হতে পারে। আর যদি এটা অন্য কোনো কারণে হয়, যেমন অন্য ডিজিজ হতে পারে আপার উপরের দিকে ব্যথার জন্য, যেমন গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার, আমরা এটাকে বলি যে পেপটিক আলসার ডিজিজ। তো এই পেপটিক আলসার ডিজিজের জন্য যদি কোনো ব্যথা হয়, তাহলে সেই ব্যথাটা হবে যে খাওয়ার সাথে একটু রিলেটেড। যে যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে খাওয়ার পরে ব্যথাটা বেড়ে যাবে, আবার ডিউডেনাল আলসার হলে সেটা খাওয়ার পরে ব্যথাটা কমে যায়। এই দুটো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যেটা আসলে পিত্তথলির পাথরের ব্যথা বা পেপটিক আলসার ডিজিজের ব্যথা। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, এ পর্যায়ে জানতে চাইবো, গল ব্লাডার পেশেন্ট যখন আপনাদের কাছে আসেন, যখন পিত্তথলিতে পাথর, এটা আপনারা বোঝার জন্য প্রাথমিকভাবে কী ধরনের ইনভেস্টিগেশন করে থাকেন? জি, ধন্যবাদ। আমরা প্রথমত রোগীর কাছ থেকে হিস্ট্রি নিয়ে থাকি। তো রোগী সাধারণত বলে যে তার ফ্যাটি ফুড খেলে ব্যথাটা, তেল বা চর্বি জাতীয় খাবার খেলে ব্যথাটা বেড়ে যায়। কী কী ব্যথা আর কী কী উপসর্গ দেখা দেয়, যেমন বমি ভাব হতে পারে, পেট ফুলা লাগতে পারে, এটা এক কথা আমরা বলি ডিসপেপসিয়া, এরকম ফিচার থাকে। আর সাধারণত যে চর্বি জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার, বা বিয়ে বাড়িতে খেতে গেল, অনুষ্ঠানে খেতে গেল, একটা বিরিয়ানি খেলো বা পোলাও রোস্ট খেলো, খাওয়ার পরে ব্যথাটা বেড়ে গেলো, তো এরকম হিস্ট্রি দিয়ে থাকে। তারপর আমাদের কাছে আসলে আমরা ফিজিক্যাল কিছু টেস্ট করে দেখি, শারীরিক পরীক্ষা যাকে বলা হয়। তারপরে আমরা কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করতে পারি, যেমন ধরেন কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করতে পারি। তারপর আমরা করতে পারি যে লিভার ফাংশন টেস্ট করতে পারি রোগীর জন্য। একটা সাধারণ পরীক্ষা যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ আপার অ্যাবডোমেন অথবা আলট্রাসোনোগ্রাম হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম। এই 3টা পরীক্ষা করলেই রোগীর পিত্তথলিতে কোনো সমস্যা আছে কিনা, পাথর বা অন্যান্য সমস্যা, পলিপ বা অন্য সমস্যা থাকলেও সেটা সহজেই ধরা যাবে। স্যার, বর্তমান সময়ে বা আধুনিক যেই চিকিৎসা পদ্ধতি এখন আছে, সেদিক থেকে চিন্তা করলে গল ব্লাডার বা পিত্তথলির জন্য আমাদের আসলে কি কি আধুনিক চিকিৎসা আছে এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে? জি, এখন যেহেতু আধুনিক যুগ, এখন পৃথিবীর সব দেশেই রোবোটিক সার্জারি চলে এসেছে, আপনি জানেন। তা আমাদের দেশে আমরা এখনও যদি রোবোটিক সার্জারি শুরু করতে পারিনি, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি এটা খুব
হ্যাঁ, স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের সব জায়গায় এটা হয়ে থাকে। তো গলব্লাডারের সার্জারির জন্য বা পিত্তথলির সার্জারির জন্য যে বলা হয় যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে, ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি আমরা করে থাকি এবং এটা হয়ে থাকে। স্যার, একমাত্র কি অপারেশনে এটার সমাধান, নাকি অনেক কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়েও এটাকে রিমুভ করা সম্ভব? জি, আপনাকে ধন্যবাদ। বলা হয়ে থাকে যে আপনার যদি কোনো পিত্তথলির পাথরের কোনো রোগী তার কোনো উপসর্গ দেখা না দেয়, তাহলে সাধারণত বলা হয়ে থাকে যে অপারেশন না করলেও চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগী একটি কোনো অন্য রোগের কারণে আলট্রাসোনোগ্রাম করলো, তার গলব্লাডারে পাথর আসলো, সেক্ষেত্রে তো সার্জারি করার দরকার নেই। তবে কিছু কিছু কোলেস্ট্রল স্টোন, আমরা জানি যে পিত্তথলিতে 3 ধরনের স্টোন হতে পারে, কোলেস্ট্রল স্টোন বা পিগমেন্ট স্টোন বা মিক্সড স্টোন। তো কিছু কিছু কোলেস্ট্রল স্টোন যেটা সাইজ খুব ছোট থাকবে, অনেক ছোট, আমরা জানি যে সিস্টিক ডাক্টের ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার। তো এর চেয়ে ছোটো যদি পাথর হয়, অনেক সময় সেটা ওষুধের দ্বারা নির্মূল হতে পারে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক দিন লাগবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার জন্য ওয়েট করলে সেটা কমতে কমতে দেখা যাচ্ছে আরেকটা পাথর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রোগীর উপকারের চেয়ে অপকার বেশি হবে। তো সেক্ষেত্রে বলা যায় যদি রোগীর কোনো সমস্যা থাকে বা লং স্ট্যান্ডিং, সে অপেক্ষা করতে পারবে না, সার্জারি করে নিলেই ভালো হবে তার জন্য। ধন্যবাদ স্যার। অনেক রোগীর মনে একটা প্রশ্ন থাকে যে আমি যখন পিত্তথলি অপারেশন করে ফেলবো, যদি আমার পিত্তথলিটা মানে ফেলে দেওয়া হয় অপারেশন করে, সেক্ষেত্রে আমার খাবার দাবারের সমস্যা হতে পারে, মানুষ এরকম করে চিন্তা ভাবনা করে। এরকম কি আসলে কোনো ব্যাপার থাকে? জি, আপনাকে ধন্যবাদ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অনেক রোগী করে থাকে যে আমার তো পিত্তথলি ফেলে দেবো, আমার খাবার কীভাবে হজম হবে। অ্যাকচুয়ালি পিত্তথলিতে আমাদের পিত্তরস কিন্তু লিভারে তৈরি হয় প্রতিদিন 800 থেকে 1000 ml। তো পিত্তথলিতে 50 ml এর মতো জমা থাকে, এটা কনসেন্ট্রেটেড একটা পিত্তরস, সেটা আমাদের খাবার খেলে দ্রুত হজম করতে সাহায্য করে, ঠিক। কিন্তু এটা ফেলে দিলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না রোগীর জন্য, কারণ পিত্তনালী আছে, পিত্তনালীতে আমার পিত্তরসটা ডাইরেক্ট আমার অন্ত্রে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় প্রথম আর্লি স্টেজে বা অপারেশনের কয়েক মাস পর্যন্ত কিছু সমস্যা হতে পারে, সেটাকে বদহজম বা পেট ফোলা একটু থাকতে পারে, কিন্তু কিছুদিন পরে সেটা ঠিক হয়ে যায়। তাহলে বলা যায় যে তেমন কোনো সমস্যা আসলে হয় না অপারেশন করার পরে। স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অসচেতনতার জন্য অনেকে অপারেশন করেন না, গল ব্লাডার স্টোন ডায়াগনোসড হওয়ার পরেও তারা অপারেশনে যান না। এক্ষেত্রে আসলে কি কমপ্লিকেশন অ্যারেস্ট করতে পারে? জি, আসলে যদি পিত্তথলিটা যে পাথর থাকে, সেই পাথর যদি পিত্তথলির যে আমি বললাম যে সিস্টিক ডাক্ট, আমরা পিত্তনালী ছোট একটি পিত্তথলির মাঝখান দিয়ে একটি নালী থাকে, সিস্টিক ডাক্ট বলি, সেই নালী দিয়ে পাথর যদি বের হয়ে আসে পিত্তনালীতে এটা আটকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু রোগীর জন্ডিস ডেভেলপ করতে পারে, তখন আমরা বলি সার্জিক্যাল জন্ডিস। আবার অনেক সময় পাথরটা মুখে আটকে যেতে পারে, পিত্তথলির মুখে, ওখানে আটকে গেলে যে পিত্তরস ভিতরে ছিল সেটা জমে যাবে, জমে গেলে সেখানে মিউকোসিল জাতীয় কিছু একটা হতে পারে বা ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, যাকে আমরা বলি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, এবং সেটা ফুলে গিয়ে ওখানে পাস হয়ে যেতে পারে, তাকে আমরা বলি এম্পাইমা গল ব্লাডার, এবং পাস হয়ে গেলে সেখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে, তখন আমরা বলি যে গ্যাংগ্রিনাস গল ব্লাডার, ইভেন সেটা পারফোরেশন হয়ে যেতে পারে। অনেক সময় গল ব্লাডারের যে পাথর, সেই পাথরটা মাইগ্রেট করে পিত্তনালীতে, মাইগ্রেট করে সেটা একটা মোহনা থাকে যে অগ্নাশয় এবং পিত্তনালী, সেখানে এটা বসে পড়তে পারে, বসে পড়লে রোগীর প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে বা অগ্নাশয়ে ইনফ্লামেশন, তাহলে অনেক রকমের সমস্যা হতে পারে। ইভেন যদি পুজ হয়ে যায় বা এরকম গ্যাংগ্রিন হয়ে যায়, তখন সেটা সেই পুজ বা ইনফেকশনটা রক্তে ছড়িয়ে যেতে পারে, সেখান থেকে কিন্তু রোগীর সেপ্টিসেমিয়া বা সেপসিস, সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, এমনভাবে রোগী খারাপের দিকে চলে যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত সুন্দর আলোচনা করার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যে কোনো ধরনের ব্যথা অবহেলার নয়, ছোট থেকে ছোট ব্যথাকে অবহেলা না করে চিকিৎসকের কাছে যান এবং প্রপার ডায়াগনোসিস করে সেটা চিকিৎসা নিন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।